এই পদ্ধতিটা এখন ব্যবহৃত হয় সেটা গ্রহণযোগ্য না। কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে, কতগুলো মানদণ্ডের ভিত্তিতে চিহ্নিত এই মূল্যায়ন করতে হবে কোন পদ্ধতিটা। মানদণ্ডগুলো কি আপনারা যদি দেখেন, মানদণ্ডগুলো হলো যে দ্বৈত প্রকৃতিত্ব আছে কিনা, অর্থাৎ এক ঘরে দুই পীর হয় কিনা, একই দুইজন প্রকৃতি হয় কিনা। আমরা অতীতে দেখেছি, এই সম্প্রতিও দেখেছি যে নারীরা যদি নারী পুরুষ দুইজন হয় তাহলে নারীদেরকে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে ওখানে যেতেও দেওয়া হয় না, দ্বৈত প্রতিনিধিত্ব যেন না থাকে। তারপর আরেকটা হলো সরাসরি নির্বাচন কিনা, নারীদের পক্ষ থেকে বহুদিন থেকে সেই দাবি করা হচ্ছে যে সরাসরি নির্বাচন, এবং আমাদের রাজনৈতিক দলগুলো অতীতে ওইতে অঙ্গীকারও করেছে, কিন্তু অঙ্গীকারগুলো রক্ষা করে নাই। আরেকটা হলো জনগণের কাছে দায়বদ্ধ কিনা। এখন যেটা হয় যে দলের কর্তা ব্যক্তিরা তারা মনোনয়ন দেয়, দায়বদ্ধ তাদের কাছেই মূলত, যে কিন্তু অন্যান্য সংসদ সদস্যরা যেহেতু জনগণের মুখোমুখি হইতে হবে ভবিষ্যতে যদি তারা নির্বাচন করতে চায়, তারা জনগণের কাছে দায়বদ্ধ। তো ওটা আরেকটা মানদণ্ড হওয়া উচিত। আরেকটা হলো অন্তর্ভুক্তিমূলক কিনা নাকি অলংকারিক, অর্থাৎ এই যে সংসদ সদস্যরা অন্য সংসদ সদস্যের মতো কিনা, একই দায়িত্ব, একই ক্ষমতা, একই সুযোগ সুবিধা তারা পাবে কিনা, না এটা ওই 30-50 ক্ষমতা, এটাও আরেকটা ক্রাইটেরিয়া। আরেকটা হলো নতুন নেতৃত্বের ক্ষমতায়ন হয় কিনা। এর মাধ্যমে যে আমরা যদি গত এই যে 1973 সাল থেকে দেখি, আমাদের কি আসলেই এই যে 10টা সিট থেকে বোধহয় শুরু হয়েছিল, এতগুলো 15টা থেকে শুরু হয়েছিল, এতগুলো নারীকে এই যে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, নির্বাচন না মনোনয়ন মূলত, এর মধ্যে কি কোনো এমন একটা একজাক্ট নারী নেতৃত্ব বেরিয়ে এসছে কিনা, এটা আমার চোখে পড়ে না, আপনাদের চোখে পড়ে কিনা। তারপরে যোগ্যতা, যোগ্যতা গুরুত্বপূর্ণ, কারণ যোগ্যতা ভিত্তিতে মানুষ ভোট দেবে। আর এখানে সম্পর্ক যে দলের সাথে, কারণ এটা একটা অনুষ্ঠান, এটা একটা প্যাট্রোনাইজ, তো এটাও একটা ক্রাইটেরিয়া। একটা ক্রাইটেরিয়া হলো ওই যে পর্যায়ে হলো ফায়দা অনুগ্রহ প্রদানের হাতিয়ার, যে দলের কর্তা ব্যক্তিরা যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দিতে পারে, কারণ এটা তো নির্বাচনে বলেনি। তাই এখানে যোগ্যতারও গুরুত্বপূর্ণ নয়, ওখানে সম্পর্ক, ওখানে ওই যে অতীতের গুরুতর অভিযোগ আমরা বলছি না এবার হয়েছে, আমরা জানিও না, তাই আমরা এবারে কোনো মন্তব্য করতে চাই না। অতীতে এই অভিযোগ, তার মানে আমরা এখানে বেশ কয়েকটা পদ্ধতিকে এই ক্রাইটেরিয়া, এই মানদণ্ড দিয়ে আমরা তুলনা করেছি। একটা হলো সংবিধান সংস্কার কমিশন 3টে আসনের ভিত্তিতে একজন নারী, এখন যে ইউনিয়ন পরিষদে আছে সেরকম একটা পদ্ধতি তারা প্রস্তাব করেছে। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা ঘূর্ণায়মান পদ্ধতি আমরা প্রস্তাব করেছি, যেটা আমাদের প্রতিবেশী ভারতের পঞ্চায়েতে আছে, এবং এটা আমাদের ভারতের এখন জাতীয় পর্যায়েও এই ঘূর্ণায়মান পদ্ধতি তারা ব্যবহার করছে। তারপরে জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রাপ্ত ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে এটা আরেকটা পদ্ধতি হইতে পারে। যেমন যে যারা 40% ভোট পেয়েছে তারা 40% আসন পাবে, যারা 50% ভোট পেয়েছে তারা 50% আসন পাবে, এইরকম হতে পারে। কিংবা ওই রাজনৈতিক দলগুলি 1/3 মনোনয়ন দেওয়া, যেটার জন্য তারা অঙ্গীকার করেছিল, কিন্তু অনেকে অঙ্গীকার রক্ষা করে নাই। তারপরে দলগুলো কর্তৃক 13 আসনে মনোনয়ন প্লাস 50 আসনে পিআর পদ্ধতিতে 2টা কম্বিনেশন হতে পারে। এইরকম কয়েকটা অল্টারনেটিভের আমরা বিশ্লেষণ করেছি, এবং আপনারা যারা আরো গভীরে যেতে চান, এই নিয়ে আমি অনেক লেখালেখি করেছি। এই গভীরে যাওয়ার জন্য আপনারা যদি আরো লেখালেখি করতে চান, গবেষণা করতে চান, তাহলে এই ক্রাইটেরিয়া, এই যে একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতে পারেন। এবং আমরা দেখেছি যে ঘূর্ণায়মান পদ্ধতিটি হল সবচেয়ে উত্তম পদ্ধতি। ওতে যোগ্যতা, দক্ষতা এবং ওখানে সরাসরি নির্বাচন, এবং ওখানে ওই যে একঝাঁক নারী নেতৃত্ব বেরিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়। এবং ভারতের পঞ্চায়েতে এটা দেখা গিয়েছে। এখন ওই অভিজ্ঞতার আলোকে তারা কেন্দ্রীয় পর্যায়েও এই 15 বছরের জন্য তারা এই পদ্ধতি ব্যবহার করবে। তো আমাদের ভবিষ্যতে আমরা আশা করব যে আমাদের 50 জন নারী যারা নির্বাচিত হয়েছেন, তারা
ওই যে সরাসরি নির্বাচন নিশ্চিত করতে এবং নারীর সত্যিকার অর্থে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে, ন্যায্য প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করতে তারা এইসব বিষয়ে মনোযোগ দিবেন। আর আরেকটা বিষয় প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা কিছুটা অস্বস্তি অনুভব করছি। এই যে কয়েকটা প্রশ্ন, ওই যে রাব্বানী প্রশ্ন করেছে, আরো কয়েকজন প্রশ্ন করেছে, আমরা কিছুটা অস্বস্তি বোধ করছি। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো আইন কানুন বিধিবিধান এগুলো নির্মোহভাবে সমভাবে প্রয়োগ করা, এবং এই যে কোনো কোনো ক্ষেত্রে তথ্য দেওয়া হয়নি, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা সবাই যেন তথ্য দেয়। এবং আমরা অতীতে দেখেছি এই যে আয়কর বিবরণী দেওয়া হয় না, আয়কর বিবরণী দেওয়াটা বাধ্যতামূলক। আয়কর বিবরণী যদি না দেয় তাহলে মনোনয়নপত্র অসম্পূর্ণ এবং সেই মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা। তো এইগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন যেন ওই যে পরিপূর্ণভাবে এগুলো প্রয়োগ করছে না। আরেকটা হলো সমতার প্রশ্ন। ওই যে প্রথম পৃষ্ঠায় যে একবারে শেষ প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে বলা হয়েছে যে মনিরা শারমিন কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, এবং আমাদের ইয়েতে এই যে আরপিওর 12 আচ্ছা আরপিওর 12-তে 12(1)(h) আছে একজন ব্যক্তি যে হলো any elector of a constituency may propose the second for election to that constituency the name of any person qualified to be a member under clause 1 of the article 66 of the constitution, provided that a person shall be qualified for election as or for being a member of parliament. The একটা হলো has been appointed on contract to the service of republic of any statutory public authority, যদি কোনো সরকারের কোনো পদে তারা নিয়োগ পেয়ে থাকে ওই পদ থেকে পদত্যাগ কিংবা অবসর গ্রহণের 3 বছর পরে তারা নির্বাচন করতে পারবে। ঠিক তেমনিভাবে কোনো বেসরকারি সংস্থা যারা বিদেশি সাহায্য পুষ্ট তাদেরও কেউ যদি ওই যে পদে থাকে, এক্সিকিউটিভ পদে থাকে, তাহলে তারাও অযোগ্য। তো এখানে প্রশ্ন তুলেছে যে এখানে সমভাবে সবার প্রতি আচরণ করা হয়েছিল, সমভাবে বিবেচনা করা হয়েছিল। একজন ব্যক্তি তো এটা অভিযোগ করেছে, এবং শুধু তাই নয়, আমরা অতীতে দেখেছি আপনারা যে আমাদের জাতীয় নির্বাচনে অভিযোগ উঠেছিল যে অনেকে ঋণ খেলাপি ছিল এবং অনেকে ঋণ খেলাপি ছিলেন এবং অনেকে ওই যে দ্বৈত নাগরিকত্ব ছিলেন। এগুলো উপেক্ষা করে অনেকের নির্বাচন ও মনোনয়ন বৈধ করা হয়েছে, এবং এখানেও অভিযোগ আছে অন্তত একজনের, যিনি দ্বৈত নাগরিক, তার অন্তত একজনের মনোনয়ন বৈধ করা হয়েছে, তিনি দ্বৈত নাগরিক সত্ত্বেও, আর একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে কিন্তু আরেকজনের মনোনয়ন বাতিল করা হয়নি। এইরকম অন্তত আরেকটা অভিযোগ আছে। এই যে ওই যে প্রথম পৃষ্ঠার শেষ প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে